হয়েছে। এটা লক্ষ্য করা গেছে কেন্দ্রীয় সরকার তারা পেট্রোলিয়াম প্রোডাক্ট তার মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই। এরা তাদের যে চরিত্র সেটা এখন জনসমক্ষে সবটা বেরিয়ে এসেছে। আমরা লক্ষ্য করলাম এই সময়ের মধ্যে সিএনজি ওয়েস্ট ডিস্ট্রিক্টে 8 টাকা বাড়িয়েছেন, এখন গিয়ে দাঁড়িয়েছে সেটা 68 টাকা। আর বাকি যে 7টা ডিস্ট্রিক্টে সেখানে 9 টাকা করে বাড়িয়ে 73 টাকা হয়েছে। গৃহস্থালিতে লক্ষ্য করে পাইপ কিনে যেটা বাড়ি বাড়ি দেন এটা ছিল 28 টাকা, এটা করেছে 33 টাকা 50 পয়সা। বাণিজ্যিক ক্ষেত্রে করেছে 33 টাকা থেকে 44 টাকা। এবং পিএনজি ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলো গিয়ে 19 টাকা 50 থেকে সেটা করেছেন 30 টাকা 50 পয়সা। পেট্রোল গতকাল পর্যন্ত, জানি না আজকে বেড়েছে কিনা, এই খবরটাও সেগুলো পাইনি, হয়তো বেড়ে গেছে এই সময়ের মধ্যে। গতকাল পর্যন্ত 105 টাকা 46 পয়সা। ডিজেল 92 টাকা 56 পয়সা। এই হলো পেট্রোলিয়াম প্রোডাক্ট। সঙ্গে পাল্লা দিয়ে যেটা ভয়ঙ্কর, জনগণের বিরুদ্ধে অনেকটা বলা যায় কোনো দায়বদ্ধতা নেই, যুদ্ধ ঘোষণা করেছে। 8 শতাধিক ঔষধ যেগুলি ঘুম থেকে উঠে মানুষের দরকার হয়, এই সমস্ত ওষুধগুলোর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন। 10%, 12% হারে দাম বাড়িয়ে দিয়েছেন। এবং মেডিসিনের দাম বাড়বে, সাধারণ মানুষের একটা চিকিৎসা করে বাঁচবে সেই সুযোগটা থাকবে না, যেভাবে মেডিসিনের দাম বাড়িয়ে দিয়েছে। এভাবে 8 শতাধিক ওষুধের আইটেম যেগুলো মূল্য বৃদ্ধি তারা 1 এপ্রিল থেকে করে নিয়েছেন। গত 12 দিনে 10 বার বেড়েছে পেট্রোলিয়াম প্রোডাক্টসের দাম। 7 থেকে 8 টাকা বাড়িয়েছেন। গ্যাসের দাম তো এটা ছোটোবেলা শুনতাম 60 পয়সা 20 পয়সা 1 লিটার কেরোসিন, এখন সম্ভবত এটা 67 টাকা হয়েছে 1 লিটার কেরোসিন। কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? ঘরে যে আলোটা লাগে গরিব মানুষ যাদের বিদ্যুৎ নেই, বা বিদ্যুৎ তো সবসময় থাকে না, বিদ্যুৎ একটা সময় চলে যায়, সেই ক্ষেত্রে গিয়ে কেরোসিনের উপর ভরসা করতে হয়। এই ঘরে যে আলোটা জ্বালাবেন এই সুযোগও তো থাকবে না, কেরোসিন কিনবে করতে গিয়ে, খাওয়াই তো নেই, কাজও নেই, করতেও কাজ নেই, খাদ্য নেই, তো কী করে? আগে তো খাদ্য জোগাড় করতে হবে। এই লোক অবস্থা, মানুষকে এখন বাড়ি ঘরে আলোহীন হতে থাকতে হবে কোথাও। কেউ কেউ কেরোসিন দিয়ে রান্নাও করতে লাগে, সেই সুযোগও থাকবে না। কাঠের সংখ্যা কমে গেছে এবং সেই কাঠ পায় না। আমাদের যে কয়লার সংস্থানও নেই, যে কয়লা দিয়ে রান্না করবে কয়লার সংস্থান নেই। এটার সঙ্গে পাল্লা দিয়ে আবার রান্নার গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতি চলছে। এটা আম জনতার বিরুদ্ধে বিজেপি সরকার জেহাদ ঘোষণা করেছে এবং মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, এবং সেখানে মানুষকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু এটা করছে। এবং সেখানে মানুষকে রাস্তায় তারা বসিয়ে দিয়েছে যে কিছু একটা করে বাঁচবে, সেই সুযোগ বসিয়ে দিয়েছে মানুষকে রাস্তায়। পরিবহন শিল্পে 11 থেকে 12 কোটি লোক পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত। এই পরিবহন শিল্পের ব্যাপক হারে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি এই শিল্পটাকে দুর্বল করে দেবে। এবং এই শিল্পটাকে দুর্বল করে ইতিমধ্যে আমাদের কাছে যা খবর, গোটা ভারতবর্ষে প্রায় 25 থেকে 30% গাড়ি বসে গেছে। মালিকদের পোষায় না, গাড়ি বন্ধ করে দিয়েছেন। এটা গিয়ে প্রভাব পড়েছে গিয়ে পণ্য পরিবহনে, যাত্রী পরিবহনে মারাত্মক সেটা প্রভাব পড়েছে। এবং এই যে 25 থেকে 30% গাড়ি বসে গেছে, এতে গিয়ে যারা এই গাড়িতে কাজ করে তাদের পেশাটা ছিল, জীবিকা নির্বাহ করতেন, এরা কিন্তু বেকার হয়ে গেলেন। সংখ্যাটা কিন্তু বিরাট। এবং পরিবহনের মধ্যে যারা কাজ করতেন তারা কিন্তু বেকার হয়ে গেলেন। এবং সেখানে লক্ষ্য হল যে গণপরিবহন ব্যবস্থা যেটা ছিল, গণপরিবহন ব্যবস্থা এমনিতে তো পর্যায়ক্রমে তুলে দিয়েছেন। আপনারা জানেন যে স্টেট ট্রান্সপোর্টগুলো অধিকাংশ উঠে গেছে। একমাত্র দক্ষিণ ভারতবর্ষে কিছু স্টেট ট্রান্সপোর্ট আছে, অধিকাংশ রাজ্যে কিন্তু বেসরকারীকরণ হয়ে গেছে। গণপরিবহন শব্দটা আর নেই এখন। এবং সেখানে যাত্রী পরিবহনে গণপরিবহন যেটা ছিল সেটা এখন উঠে গেছে। এখন গিয়ে যার পয়সা আছে সে গাড়িতে উঠবে, যার পয়সা নেই সে গাড়িতে উঠতে পারবে না, এই অবস্থা তৈরি হয়ে গেছে। প্রতিদিন ভাড়া বাড়ছে, মালিকদের বক্তব্য পোষায় না, স্বাভাবিক। তার খরচপাতি যদি না উঠে সে তো গাড়ি চালাবে না।
যতই আইন করুক, যাই কিছু করুক, ধমক ধমক যাই কিছু কোনো কিছুতে কাজ হবে না। সেটা নির্ভর করবে, যদি তার না পোষে সে চালাবে না। আলটিমেটলি এই গণপরিবহন ব্যবস্থাটা ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। ও এখানে যারা কাজ করে খেতেন এদেরও কিন্তু নাবিশ্বাস উঠে গেছে, বাঁচবেন কি মরবেন এমন একটা অবস্থা সেখানে মানুষের তৈরি হয়েছে। উত্তরপ্রদেশে ভোট ছিল, সরকার নীরব, বলছে যে পেট্রোলিয়াম প্রোডাক্টসের মূল্য বৃদ্ধিটা ওটা আমার না, এটা বাজারে নাকি নিয়ন্ত্রণ করে। বাজারে যদি সবটা নিয়ন্ত্রণ করতো তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। 5টা রাজ্যে ভোটের সময় তাহলে দামটা বাড়লো না কেন? যদি বাজারের হাতে সবটা ক্ষমতা থাকতো, বাজারে যদি সেটা নিয়ন্ত্রণ করতো, সরকারের কোনো নিয়ন্ত্রণ যদি না থাকতো, তাহলে 5টা রাজ্যে ভোট চলাকালীন 1 পয়সা দাম বাড়বে। তাহলে নিয়ন্ত্রণটা কে করছে? সরকার। ভোট শেষ, পাশ করেছেন, এখন কি দাম বাড়িয়ে দিয়েছেন। মানুষের সঙ্গে এটা প্রতারণা। ভোটের সময় একটা ভূমিকা, ভোটের পর আরেকটা ভূমিকা, এটা তো মানুষের সঙ্গে প্রতারণার সামিল। সেখানে গিয়ে এই প্রতারণার সামিল অবস্থাতে তারা এগুলো করছেন। এবং আমাদের বক্তব্যে এই যে অবস্থাটা চলছে, সবাইকে এটা সম্পর্কে ভাবা উচিত। এবং এটা কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাচ্ছেন না। এবং এই পরিস্থিতির মধ্যে যে একটা সর্বাত্মক আক্রমণ চলছে জনগণের উপর, এই সর্বাত্মক আক্রমণ থেকে রেহাই পেতে গেলে একটা সর্বাত্মক গণ আন্দোলনের দরকার। গণ আন্দোলন ছাড়া এই যে দেখলাম আমরা শ্রীলঙ্কাতে, এবং এখানে পেট্রোলিয়াম প্রোডাক্টসের দাম চরম আকার নিয়েছে, পেট্রোলিয়াম প্রোডাক্টস পাচ্ছে না, মূল্য বৃদ্ধি ঘটেছে, এটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের মতো হয়ে গেছে। এখন গিয়ে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করে 36 ঘন্টার কারফিউ জারি করেছে। জনগণকে শাসন করে জোর করে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। এভাবে তো জনগণকে নিয়ন্ত্রণ আনতে পারবে না। মূল্য বৃদ্ধি না ঠেকাতে কোনো ব্যবস্থা, এটা যাতে না ঠেকানো যায়, মূল্য বৃদ্ধি যাতে না বাড়ে, সে না ঘটে, সেটা না করে সেখানে গিয়ে এটা তারা করছে শ্রীলঙ্কাতে। এখন আমাদের দেশও মানুষের দিক থেকে মানুষের গা সওয়া ব্যাপার হলে ভুল হবে। বিষয়টাকে মানুষ একটু ধরে নিতে হবে যে এটাতে কেউ রেহাই পাবেন না, কেউ বাঁচবেন না, সকল মানুষই আক্রান্ত। যেই দলই করেন, আপনাকে তো বেশি দরে জিনিস কিনতে হচ্ছে। এই যে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে গেছে, বাড়ার মুখ্য কারণ পণ্য পরিবহনে রেট বেড়ে গেছে। পণ্য পরিবহনের রেট বাড়লে কিন্তু এটি যারা ভোক্তা তাদের উপর গিয়ে পড়বে। এটা সবটা কিন্তু ভোক্তাদের দিতে হবে। পণ্য পরিবহনে যখন রেট বাড়বে, এটা ভোক্তাদের উপরে গিয়ে কিন্তু সবটা করবে, এবং সেখানে ভোক্তারা কিন্তু সেখানে এটা দিতে হবে। এই পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি গিয়ে এবং আমরা চাইছি যে এটা থেকে মানুষ একটু নিষ্কৃতি চাইছেন। ভোট শেষের পর যেটা করলেন, অনেকটা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এবং ভোটের সময় বলা উচিত ছিল যে আমরা ভোটে জিতলে দাম বাড়াবো, ভোটে জিতার পর দাম বাড়তে পারে, ঠিক আছে বাড়াবো না বললো, ভোটের সুবিধার জন্য বলতে পারতো যে আমরা দামটা বাড়তে পারে, তাও বলেনি। কিন্তু বলছে নিয়ন্ত্রণ করবো এটাকে। ভোট শেষ বা দাম বাড়িয়ে দিলেন 5টা রাজ্যে। তো এটা তো জনগণের সঙ্গে অনেকটা বিশ্বাসঘাতকতার সামিল যেটা করলেন। এবং সেখানে এই পরিস্থিতি চলছে। আমাদের কাছে যে হিসাব, 1,25,000 কোটি টাকার নতুন করে যে দামটা বেড়েছে, এতে করে কেন্দ্রের সরকারের কোষাগারে অর্থ জমা করবে। 1,25,000 কোটি টাকা কেন্দ্রের কোষাগারে জমা করবে। এই যে অর্থটা জমা করবে প্রতিদিন, কোনটা 1,25,000 টাকা জমা করবে প্রতিদিন না, তাহলে সেইটা ইয়ারলি বলেন, এটা স্বীকার করেছেন। এতে বাড়তি 1,25,000 কোটি টাকা বোঝা পড়ছে, এটা তারা স্বীকার করে নিচ্ছে। এই যে 1,25,000 কোটি টাকা বোঝাটা বলবো, এটা আমি টিপিআর বলতে পারছি না, প্রতিদিন না মাসে টিপি আমি বলতে পারছি না, হয়তো ইয়ারলি হবে। এটা 1,25,000 কোটি টাকা নতুন করে বোঝা যাচ্ছে, সেটা ইয়ারলি হওয়া সম্ভব না। সেখানে গিয়ে এই যে চাপটা বাড়বে, আগে কিন্তু আছে একটা চাপ, আগে তো বেড়ে আছে, তারপর নতুন করে 1,25,000 কোটি টাকার যে চাপটা বললো, এই চাপটা মানুষ সইবে কী করে, দেবে কী করে? কারণ এমনিতেই তো কোভিডের পরে কাজ নেই, কর্ম নেই, গোটা দেশে যে একটা আর্থিক মন্দা চলছে, সে আর্থিক মন্দা থেকে দেশবাসী বেরিয়ে আসতে পারেনি। এখন কিন্তু আর্থিক মন্দাটা পুরো দমে চলছে। এবং মার্কেটকে চাঙ্গা করতে গেলে যে অর্থ দেওয়া হচ্ছে, আমেরিকা, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, যে উন্নত দেশগুলো, তারা পর্যন্ত আজকে স্বীকার করে নিয়েছে যে এই মন্দার থেকে বেরোতে হলে মানুষের কাছে টাকা দিতে হবে। ওই সমস্ত দেশে কিন্তু ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করছে, আমজনতার হাতে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করে দিচ্ছে। কেন? বাজারটাকে চাঙ্গা করার জন্য, শিল্পগুলির পুনরুজ্জীবিত করার জন্য। মানুষের কাছে যদি পয়সা যায়, বাজারটা চাঙ্গা হবে, শিল্প কলকারখানার মানুষ যারা কাজ হারিয়েছেন তারা কাজ ফিরে পাবে। আমার দেশে এটা ক্যাশ ট্রান্সফার করছে না। আমরা অনেক দিন ধরে এটা লড়াই করছি, গত 2 বছর ধরে
7,500 টাকা যারা ইনকাম ট্যাক্স দেন তাদের সব পরিবারকে 7,500 টাকা ক্যাশ ট্রান্সফার করতে হবে। এতে বাজারটা চাঙ্গা হবে, কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, বন্ধ শিল্প কলকারখানাগুলি খুলতে পারে এবং আর্থিক যে বন্ধাটা চলছে, যে বিপর্যয়কর অবস্থা চলছে দেশে, বিপর্যয়, দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে, এই বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা নেবে। এবং সেখানে দেখা যাচ্ছে উন্নত দেশগুলো কিন্তু চাপে পড়ে এই সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে, কিন্তু আমাদের দেশ এই সিদ্ধান্তে গেলেন না এবং এই অবস্থা চলছে। দাম বাড়িয়ে মানুষের সঙ্গে উল্টু এগুলি নিয়ে কথা বলে রসিকতা করছে এবং বলছে এটা অনিবার্য হয়ে গেছে, কোনো উপায় নেই। কিন্তু যত দাম বাড়বে, কেন্দ্রেরও দাম ট্যাক্সের আসবে, রাজ্যেরও ট্যাক্স আসবে, কারণ রাজ্যেরও একটা ট্যাক্স আছে, রাজ্যেরও কিন্তু আয় বাড়বে। যত দাম বাড়বে রাজ্যেরও কিন্তু আয় বাড়বে। কেন্দ্র রাজ্য উভয় সরকার কিন্তু এটা আয়টা বাড়বে, কিন্তু সেই টাকাটা দেবে কে? দেবে তো সাধারণ মানুষ, আম জনতা। এবং এই পরিস্থিতিতে আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। আমরা পরিষ্কারভাবে বলছি অবিলম্বে এটা প্রত্যাহার করে নেওয়া উচিত। আমাদের রাজ্য কিন্তু স্টেট ট্যাক্স আছে, নতুন করে বসিয়েছেন এই সরকার আসার পর, ক্ষমতায় আসার পর সেই স্টেট ট্যাক্সটাও কিছু কমালে রেহাই পেতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, কথায় কথায় তারা বলবে ডাবল ইঞ্জিনের সরকার, তাহলে কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি, সেন্ট্রাল গভর্নমেন্টও সিদ্ধান্ত নিক, কেন্দ্র সরকারও সিদ্ধান্ত নিক। ডাবল ইঞ্জিনের সরকার জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে এই ট্যাক্সগুলো প্রত্যাহার করে আমজনতাকে একটু রেহাই দিক, মানুষকে একটু বাঁচতে দিক, মানুষ একটু নাবিশ্বাস উঠে গেছে, মানুষকে একটু রেহাই দিক, এটাও লোকে আমাদের বক্তব্য। কারণ এইভাবে মানুষকে সর্বনাশ করা একটা সরকারের পক্ষে কতটুকু জনবিরোধী সরকার হবে এবং বলব যে মানুষের প্রতি যে দায়িত্ববোধ নেই, এটা কিন্তু বোঝা গেল জনবিরোধী সরকারের এই সমস্ত সিদ্ধান্তের মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গিটাও পরিষ্কার হয়ে গেছে। ওরা শুধু এখন মুসলিমের কয়েকটা কর্পোরেটের জন্য সরকার চালাচ্ছে, আর আমজনতার কথা তারা ভাবছেন না, ভাববেন না, তাদের চিন্তার মধ্যে নেই। মানুষ উচ্ছেন্নে যাক, দেশ ছাড়খাড় হয়ে যাক, তাদের কিচ্ছু যায় আসে না। শুধু মুসলিমের কয়েকটা পুঁজিপুতি যে আছে, যারা আদানি আম্বানির মতো লোক, এদের পৃষ্ঠপোষক হিসেবে তারা কাজ করছেন, এদের স্বার্থ রক্ষা করছেন। সাম্প্রদায়িক শক্তি এবং কর্পোরেট শক্তি আর আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশন, শাসক দল, এটা একটা জোট হয়েছে। এই জোটই আজকে দেশের শাসন করছে, আমজনতার উপর এই সমস্ত অত্যাচার তারা নামিয়ে এনেছেন। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে এটা প্রত্যাহার করে নিই। আর আমরা তো রাস্তায় নামছি, আমাদের রাস্তায় নামতে হবে, কোনো পথ খোলা নেই, আমরা রাস্তায় নামবো। কয়েকদিন আগে কিন্তু একটা ধর্মঘট হয়েছে দেশব্যাপী, এটার মধ্যে কিন্তু অন্যতম দাবি ছিল এটা, মূল্যবৃদ্ধি কমাও, পেট্রোল ডিজেলের দাম কমাও। শুনে কোথায়? কোনো কথাই তো শুনতে চান না। আর এরকম সরকার বসতে চায় না, কথা বলতে চায় না, আলোচনা করতে চায় না। আগেও তো মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকার ছিল, দুবার চারবার বললে কিন্তু একটা ডেট দিতেন, বসতেন, কথা বলতেন, করুক আর না করুক আলোচনা করতেন, বোঝার চেষ্টা করতেন। কিন্তু এটা কি সরকার এসছে দিল্লিতে? গত 7 বছরের মধ্যে ট্রেড ইউনিয়নগুলোকে প্রধানমন্ত্রী একবার বসার সুযোগ পাই, বহুবার ওনাকে বলা হয়েছে বসুন, কথা বলুন, আলোচনা করুন, উনি বসতে রাজি, বসবেন না। এটা কি অহংকারের বহিঃপ্রকাশ? এটা তো এক ধরনের অহংকারের বহিঃপ্রকাশ। কোনো কথা শুনবেন না, শুনতে চাইলে এই কারণে হয়তো জবাব দিতে পারবেন না, বিষয়গুলি যখন উঠবে জবাব দিতে পারবেন না, এই কারণে শুনতে চায় না, এই কারণে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা উনি কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিনই কিন্তু এই গোটা দেশ ঘুরে নানা ধরনের বক্তব্য রাখছেন, আলোচনা করছেন। সেখান থেকে অল্প কিছু সময় বের করে মানুষের সমস্যাগুলো শুনতে পারেন, শোনার চেষ্টা করতেন, সেইগুলো করছেন না। এবং এই যে মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু মানুষের সঙ্গে উনি তো প্রায়ই দেখবেন যে এই ধরনের ডিসকাশন, গত পরশুদিন না জানি গতকাল একটা ডিসকাশন করেছে স্টুডেন্টদের সঙ্গে। আপনাকে অনুরোধ করবো প্রধানমন্ত্রীকে, ডাইরেক্টলি মানুষের সঙ্গে বসুন না, আমজনতার বক্তব্য শুনুন, জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে। এইটা কিন্তু বসে না, উনি বসেন ওই স্কিম, সেই স্কিম, হেন তেন এই সমস্ত কথাবার্তা বলে এগুলি নিয়ে বসে। কিন্তু মানুষের যে প্রকৃত সমস্যা, জ্বলন্ত সমস্যা কি? কাজ চাই, খাদ্য চাই, বেকার সমস্যার সমাধান, দারিদ্রতার অবসান আর মূল্য বৃদ্ধির উত্তর, এগুলি জ্বলন্ত সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে কিন্তু সরাসরি মানুষের সঙ্গে তিনি বসতে রাজি না, বসছে। এটা হলো তাদের দুর্বলতা, কোনো জবাব মানুষকে দিতে পারবেন না, জবাব দেওয়ার ক্ষমতাও তাদের নেই। কী জবাব দেবেন? কোনো মানুষ তো বুঝে গেছে, বুঝছেন এটা। তবে মানুষের কাছে আমাদের যেহেতু আমাদের দুর্বলতা আছে, আমরা সব মানুষের কাছে বুঝতে পারছি না, সব মানুষকে বুঝাতে পারছি না, সব মানুষকে রাস্তায় নামাতে পারছি না। এবং আক্রমণ কারা করছে, কোত্থেকে আক্রমণ হচ্ছে, শত্রুটাকে চিহ্নিত করা এবং বীর্য শক্তি মানে বন্ধুদেরকে সমবেত করে একটা ঐক্যবদ্ধ দুর্বার সংগ্রাম দেশের মধ্যে গড়ে তোলার যে কাজটা,
আমরা করছি, কিন্তু এটা আরও ব্যাপকতায় নিয়ে যেতে হবে, আরও ব্যাপক সংগ্রামের মধ্য দিয়ে তাদের এই দিশা ঘোরাতে হবে। তাহলে এই দিশা যদি না ঘোরানো যায়, দেশের মানুষ বাঁচবে না, দেশও বাঁচবে না, দেশের মানুষ বাঁচবে না। এটাও তো আমাদের। আর ত্রিপুরার ক্ষেত্রে আমি বলবো, যানবাহন কিন্তু বসে গেছে। জানেন কি না আপনারা, প্রায় 25% যানবাহন বসে গেছে। বাস গাড়ি বেশ কিছু বসে গেছে, অটো বসে গেছে, ইভেন এই যে অন্যান্য যে ই রিক্সা দেখবে যে প্রচুর পরিমাণ নেমেছে। এখন কিন্তু ই রিক্সা তার ইনস্টলমেন্ট দেওয়া টাকা কিন্তু জোগাড় করতে পারছে না, কারণ মানুষের তো ক্রয় ক্ষমতা বাড়েনি, প্যাসেঞ্জারের সংখ্যা মোটা বাড়েনি, কিন্তু প্যাসেঞ্জার বরঞ্চ কমছে, আয় নেই, এখন প্যাসেঞ্জার কমছে মানুষের, এবং সেখানে গিয়ে এবং স্বাভাবিক মূল্য বৃদ্ধিতে এটা একটা হ্রাস পড়েছে, এবং সেখানে গিয়ে কিন্তু গাড়ির সংখ্যা কমছে। আমাদের ত্রিপুরাতেও গাড়ির সংখ্যা কমছে, এবং রাইড ভেহিকেল যেগুলো ছিল, যে জিপ গাড়ি টাড়ি, ম্যাক্স ট্যাক্স, এই ধরনের যে হালকা মানে যে লাইট ভেহিকেল যেগুলো, সেগুলো লাইট ভেহিকেলগুলো কিন্তু প্যাসেঞ্জার ক্যারি করতো। প্রত্যন্ত এলাকায় কিন্তু এই গাড়িগুলো চলে, প্রত্যন্ত এলাকায় এই গাড়িগুলো একটা বৃহদাম ভালো অংশ বসে গেছে। বাস গাড়িও কিছু একটা অংশ বসে গেছে, পোষায় না, এগুলোতে বসিয়ে দিয়েছেন যারা কাজ করতেন। আমাদের রাজ্য পরিবহন শ্রমিকদের একটা অংশ কাজ দাঁড়িয়েছে। সিএনজি পিএনজির মূল্য বৃদ্ধিতে নতুন করে সরকারের আর কত বাড়বে এখন কোনো হিসাব আছে না? না, আমি তো বললাম যে 1,25,000 এই রিসেন্টলি যেটা বসিয়েছেন, এতে করে 1,25,000 কোটি টাকার মতো তাদের ইয়ারলি সবটা মিলে, পেট্রোল ডিজেল সহ না শুধু সিএনজি না, সিএনজি পিএনজি আলাদা করে, সেটা সবটা মিলিয়েই এগুলো তো পেট্রোলিয়াম প্রোডাক্টসের মধ্যে পড়ে, গ্যাসটা কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্টসের মধ্যে পড়ে, এটা জ্বালানির আওতায় পড়ে, সেটা মিলিয়েই 1,25,000 কোটি টাকার উপর নতুন বাড়তি বোঝা মানুষ উপরে চাপিয়েছে। আছে কিছু হ্যাঁ, আমরা তো এমনিতে কালকে একটা প্রতিবাদ মিছিল আছে সুন্দর ভিত্তির উপর, আগামীকাল একটা প্রতিবাদ মিছিল হবে আগামীকাল সুন্দর ভিত্তির উপর। না, ওইটা আমার ডিস্ট্রিক্ট কালকে একটা প্রতিবাদ মিছিল আছে, এটা 1 পয়েন্ট শুধু বলি পেট্রোল ডিজেল গ্যাসের উপরে সারা রাজ্যে এটা হবে, সারা রাজ্যে এটা হবে আগামী 3 এবং 4। 3 এবং 4, আজকে তো 3, কোথাও তো আজকে করবে, কোথাও তো আগামীকাল হচ্ছে। এই 2 দিন প্রতিবাদী আন্দোলন। আর কিছু আছে? কিছু আছে?